এবার কি তিনি বলছেন যে বড় কেলেঙ্কারি পর্দা ফাঁস করবেন, গ্রাম থেকে শহর আজ তার কোনো কিছুতেই অজানা নেই। কিন্তু 2024 থেকে 2026 গত 2 বছরে তার কি কর্মকাণ্ড রয়েছে যা বাংলার মানুষের মনে ছাপ ফেলে দিতে পারে। অমিত শাহের দাবার বোর্ডের সাধারণ একটা বোর্ডের পরিণত হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আজ হয়তো অভিজিৎ বাবু নিজের সেই সিদ্ধান্তের জন্য আফসোস করছেন। এ রাজ্যের বামেরা যদি ক্ষমতায় ফিরে আসে তাহলে দিল্লিতে সেখানে কংগ্রেস ফিরে আসার সম্ভাবনা উজ্জ্বল হবে। এটা যে অমিত শাহের একটা বড় চাল ছিল এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুঝতে পারেননি। তিনি কি আজ ভগবান নাকি শয়তান? সুবিচার করতে পেরেছিলেন বাংলার মানুষের? ভগবান আছেন কি নেই তা এখন লাখ টাকার প্রশ্ন, কিন্তু মানুষের মধ্যে হয়ে ওঠা একজন মানুষই মানুষের ভগবান হয়ে ওঠার একটা জায়গা হয়। এমন একজন মানুষের সন্ধান রাজ্যের মানুষ পেয়েছিলেন যাকে তারা ভগবানের আসনে বসিয়েছিলেন বলেই তার মত, এবং বিভিন্ন সময় তা আমরা দেখতে পেয়েছি। যিনি কিনা বহু রহস্যের যেমন উদ্ঘাটন করেছেন, তার পাশাপাশি রাজ্যের মুষ্টিমেয় কিছু মানুষকেও নতুন দিশা দেখিয়েছিলেন। তিনি বারবার বেফাঁস মন্তব্যে বিব্রত করেছে দলকে। কখনো হিন্দু বলাই নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কখনো বা দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এসবের মাঝে একেবারে যেন কোনোভাবেই তিনি কর্ণপাত করেননি এবং উচ্চ নেতৃত্বের কথা। এবার কি তিনি বলছেন যে বড় কেলেঙ্কারি পর্দা ফাঁস করবেন, গ্রাম থেকে শহর আজ তার কোনো কিছুতেই অজানা নেই। তাদের কাছে এ রাজ্যের দুর্নীতি বলতে ঠিক কি বোঝায়। তাই অভিজিৎ গাঙ্গুলির এই দুর্নীতির পর্দাফাঁস বিষয়টা খুব একটা কেউ যে আমলা দিতে চাইছে না তা কিন্তু স্পষ্ট। যেহেতু 26-এর বিধানসভা নির্বাচন, তাই নতুন করে নিজেকে আরও একবার সংবাদ মাধ্যমের মুখোমুখি করতে চাইছেন এবং বেশ খানিকটা মাইলেজও পেয়ে যেতে চাইছেন। কিন্তু 2024 থেকে 2026 গত 2 বছরে তার কি কর্মকাণ্ড রয়েছে যা বাংলার মানুষের মনে ছাপ ফেলে দিতে পারে। আদতে তিনি নিজের জন্যই ভেবেছিলেন, যা করেছেন যেটুকু করেছেন বৃহত্তর মানুষের জন্য নয়, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যই তিনি এগুলো করে গিয়েছেন। আজ কিন্তু সেটা স্পষ্ট। সেদিন যে তিনি চেয়ারে বসেছিলেন সেই চেয়ার থেকে হয়তো অনেক সঠিক যেমন পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু তাতে করে নিজের স্বার্থ ছাড়া তিনি বৃহত্তর মানুষের কথা যে ভাবেননি প্রতি নির্দেশে, সেটা কিন্তু স্পষ্ট করছে বাংলার মানুষের কাছে। 26,000 চাকরি বাতিল থেকে 32,000 মানুষের হাহাকার, শিক্ষার আঙিনায় কি পরিস্থিতি তৈরি করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে আপনারা সকলেই জানেন। অমিত শাহের দাবার বোর্ডের সাধারণ একটা বোর্ডের পরিণত হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তার দীর্ঘ রাজনৈতিক জীবন বলতে গত 2 বছর। আপনারা জানেন সালটা 2024। ভগবানকে হঠাৎ মানুষের মাঝে দেখতে পাওয়া গেল, অর্থাৎ রাস্তায়। তিনি হঠাৎ পথ ছেড়ে দিয়ে বিজেপির আসনে লড়বেন, লোকসভায় জিতলেন। তারপর প্রায় 2 বছর কেটে গেল, কিন্তু কি লাভ হলো সমাজের, কি লাভ হলো ভগবানের, জানা নেই আমাদের। কারণ যে আসনে তিনি জিতলেন ওটা বিজেপির 100% জেতা আসনই ছিল। ওই আসনের চাবিকাঠি ছিল যে শুভেন্দু অধিকারী হাতে, তা বুঝে নিতে একেবারেই অসুবিধা হয়নি প্রাক্তন বিচারপতির। তাহলে অমিত শাহ অভিজিৎ বাবুকে নিয়ে বিজেপির কি লাভ হলো, এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে। উত্তরে যেটা বলা যেতে পারে, বিশাল লাভ হয়েছে বিজেপির। যা চেয়েছিলেন বিজেপি সেটাই করতে পেরেছে। আসলে বিজেপির লক্ষ্য থাকে দিল্লির মসনদ, আর তাই 30টা রাজ্যের মধ্যে 8 থেকে 10টা রাজ্য ছেড়ে দিলে তাদের অন্তত কোনো সমস্যা হবে না। তার কারণ পশ্চিমবঙ্গ দখল তাদের কাছে কোনো বড় বিষয় নয়। তাদের লক্ষ্য জাতীয় স্তরে কংগ্রেসকে কোণঠাসা করা, আর সেক্ষেত্রে সবচেয়ে বড় বন্ধু হলো
তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে। আসলে এই মুহূর্তে জাতীয় স্তরে রাহুল গান্ধী ছাড়া দ্বিতীয় কোনো বিরোধী মুখ নেই মোদির বিকল্প হিসেবে। একথা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের তৃণমূলের বিজয় রথ অক্ষুণ্ণ রাখতেই হবে বিজেপিকে। মমতা ব্যানার্জির রাজনীতিতে যত প্রাসঙ্গিক হবেন, রাহুল গান্ধী বিকল্প মুখ হিসাবে তিনি উঠে আসবেন। কিন্তু 2024 সালের শিক্ষা দুর্নীতিতে তৃণমূল কংগ্রেস প্রবলভাবে কোণঠাসা হয় এবং এমন পরিস্থিতিতে তৃণমূলকে অক্সিজেন সাপ্লাই অবশ্যই হয়ে পড়ে। অমিত শাহ খেলে দিলেন দাবার বোর্ড আসল চাল, এবং দাবার এই আসল চাল তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে ভগবানের মতো সম্মানিত করেছিলেন রাজ্যের মানুষ। তার বিচারেই সমস্ত দুর্নীতি প্রকাশ্যে, চাকরি চলে গিয়েছিল অযোগ্য শিক্ষকদের। এমন পরিস্থিতিতে যদি তিনি বিচারপতি পদ ছেড়ে বিজেপিতে যোগদান করেন, তবে মানুষের মধ্যে বিপরীত প্রতিক্রিয়া তৈরি হবে। সবাই ধরে নেবে যে বিজেপির তামাক খেয়ে তিনি সেই সুবিচার করেছেন। আর হলো যা হওয়ার তাই হয়েছে। তুকর খেলোয়াড় অমিত শাহ এক দানেই খেলা শেষ করে দিলেন। সাধারণ মানুষ ধরেই নিলেন বিচারপতি হিসাবে তলে তলে যে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছিলেন তাদের ভগবান, তা স্পষ্ট হয়ে যায়। আর বিজেপিতে যোগদানের সঙ্গে সঙ্গেই ভগবানের আসন থেকে মানুষ তাকে একেবারে শয়তানের আসনে নামিয়ে আনতেও কণ্ঠবোধ করলেন না প্রায় অনেকেই। তৃণমূলে বিশাল লাভ হলো, অক্সিজেন পেয়ে গেল। আজ হয়তো অভিজিৎ বাবু নিজের সেই সিদ্ধান্তের জন্য আফসোস করছেন। নচেত তিনি কেন অরাজনৈতিক মঞ্চকে ব্যবহার করে মমতা ব্যানার্জির পতন চাইছেন, তার কারণ একটা স্পষ্ট। কারণ 2024 সালে যে সময় অস্থিরতা পরিস্থিতি রাজ্য জুড়ে, একের পর এক শিক্ষা দুর্নীতি, রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জেলে, মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, এ রাজ্যের মন্ত্রী, এ রাজ্যের শাসক দলের নেতা একের পর এক গারদের পেছনে। তার মূল কাণ্ডারি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সে সময় মানুষ তাকে যে ভগবানের আসনে যে বসিয়েছিলেন, সেখান থেকে তিনি কেন অরাজনৈতিক দলে গেলেন না, কেন তিনি অরাজনৈতিক একটা মঞ্চ গঠন করলেন না? একজন বিধায়ক, তিনি একটা রাজ্যের দল গঠন করে 2026 বিধানসভা নির্বাচনে যেতে চাইছেন। ভরতপুরের হুমায়ুন কবির 2021 সালে আইএসএফ গঠন হলো, আইএসএফের হয়ে নওশাদ সিদ্দিকী একটি আসন তো পেয়েছে, তবে জোট তো বামেদের সাথে করেছিল। যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহত্তর মানুষের স্বার্থের কথা ভাবতেন, তাহলে বিজেপিতে নাম লেখাতেন না, সিপিএম, তৃণমূল কংগ্রেস বা আইএসএফ বা কোথাও কোনো রাজনৈতিক দলে নাম না লিখিয়ে তিনি একটা অরাজনৈতিক মঞ্চ গঠন করতে পারতেন। যেভাবে 2011 সালের নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে একটা অরাজনৈতিক মঞ্চ তৈরি হয়েছিল, এ রাজ্যের যারা বুদ্ধিজীবী তারা একটা মঞ্চ গঠন করেছিল, সেই মঞ্চ থেকে তারা ডাক দিয়েছিল বাংলার পরিবর্তন চাই। তাহলে সেদিনকে কেন তিনি একটা অরাজনৈতিক মঞ্চ গঠন করলেন না? কেন বুদ্ধিজীবীদের নিয়ে একটি দল গঠন করলেন না, যেখানে সাধারণ মানুষের যে সুবিধে অসুবিধের কথা ভেবে তারা এগোতে পারবেন? কিন্তু তার একটাই টার্গেট ছিল, 2024 সালে যে সময় তিনি বিজেপিতে এলেন, অর্থাৎ তার বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর, সেই অবসর নেওয়ার পর তার যে উচিত, সেই উচিত বা অনুচিত তিনি সেটা বোঝেননি। তিনি যেটা বুঝেছিলেন সেটা হচ্ছে নিজের স্বার্থ। এমন কোনো মানুষ দেখান যারা মূলত স্বার্থের কথা একেবারেই ভাবে না। তিনিও তার স্বার্থের কথা ভেবেছিলেন, সবাই যেমন ভাবে। কিন্তু এই যে তার দীর্ঘ সময় ধরে বিজেপিতে আসা, বিজেপিতে এসে বিজেপির নেতাদের বিরুদ্ধেই মুখ খোলা, কেন্দ্রের নেতৃত্বের বিরুদ্ধে বারবার বেপাস মন্তব্য করা, কেন? তিনি তো বেছেই ওই দলে গিয়েছিলেন। তিনি জানতেন যে বিজেপি এই দুর্নীতির বিরুদ্ধে লড়তে পারবে। তিনি কিন্তু স্পষ্ট বুঝে গিয়েছিলেন দুর্নীতির বিরুদ্ধে লড়া বিজেপির কাজ নয়। এ রাজ্যের বামেরা যদি ক্ষমতায় ফিরে আসে, তাহলে দিল্লিতে সেখানে কংগ্রেস ফিরে আসার সম্ভাবনা উজ্জ্বল হবে।
তাই তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন দেওয়াটা বিজেপির পক্ষান্তরে একটা যে কাজ, এটা অন্তত স্পষ্টত বোঝে গিয়েছে বিভিন্ন নির্বাচনের মধ্যে দিয়ে। কারণ 2021-এর বিধানসভা নির্বাচনে যেভাবে বিজেপি আসন পেয়েছিল, সেই আসনটা আরও খানিকটা বাড়তে পারত, কিন্তু বাড়েনি। তার কারণ সেই সময় তৃণমূলের এক সময় চাণক্য হিসাবে যাকে বলা হতো, বাংলার রাজনীতিতে সর্বভারতীয় রাজনীতির যাকে চাণক্য বলা হয়, সেই মুকুল রায় সেই সময় দলের দায়িত্বে থাকলেও তাকে কৃষ্ণনগর উত্তর থেকে প্রার্থী করে দেওয়া হলো। অর্থাৎ ওখানে বিজেপির রথ আটকে দেওয়ার চেষ্টা করা হলো। এবং যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি কিনা মানুষের ভগবান হয়ে উঠেছিলেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হঠাৎ করে দলে নিয়ে আসা, অর্থাৎ বিজেপিতে নিয়ে আসা, এটা যে অমিত শাহের একটা বড় চাল ছিল, এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুঝতে পারেননি। কেন বুঝতে পারলেন না? তিনি এত দিন ধরে তিনি আইনের সর্বোচ্চ জায়গা কলকাতা হাইকোর্টে তিনি বিচারপতি ছিলেন। কেন তিনি এই চাল বুঝতে পারলেন না? আমরা দেখেছিলাম দুর্নীতির প্রশ্নে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিলেন প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে। তাকে সরাসরি প্রশ্ন করেছিলেন। রাজ্যের মানুষ যেমন দেখেছিলেন, সেদিন আমরা আদালতে যারা উপস্থিত ছিলাম সেদিনও আমরা দেখেছি। এবং শুধু তাই নয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মানিক ভট্টাচার্যকে একেবারে নিজের চেয়ারের সামনে ডেকে নিয়ে এসেছিলেন এবং কানে কানে বেশ কিছু কথা বলেছিলেন। কি কথা বলেছিলেন সেটা কিন্তু স্পষ্ট হয়নি, কিন্তু সেদিন থেকেই তার একটা মনে সুপ্ত বাসনা জেগেছিল, তিনি বাংলার রাজনীতিতে পা রাখবেন। আজকে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তথা রাজ্যসভার সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যার সাথে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে সুসম্পর্ক রয়েছে, সেই সুসম্পর্কের জেরে হয়তো তিনি বাম অর্থাৎ সিপিএমে যোগ দিতে পারতেন, এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু হঠাৎ করে রাতের অন্ধকারে বিজেপি নেতাদের সাথে যোগাযোগ করে হঠাৎ করে তিনি বিজেপির দপ্তরে চলে গেলেন। তাহলে আপনাদেরকেই বুঝতে হবে, আপনাদেরকেই ভাবতে হবে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদিন যাকে আপনারা ভগবানের আসনে বসিয়েছিলেন, তিনি কি ভগবান? না, ভগবানের আড়ালে তিনি শয়তান। আজকে তিনি বলছেন নতুন করে পর্দা ফাঁস করব, নতুন দুর্নীতির পর্দা ফাঁস করব। আর কি দুর্নীতি দেখাবেন? এ রাজ্যের মানুষ কি জানে না? কয়লা দুর্নীতি থেকে শুরু করে, বালি দুর্নীতি থেকে শুরু করে, গরু পাচার থেকে শুরু করে, শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস করেছেন। কিন্তু তারপরেও নতুন কি দুর্নীতি? তারপরে কিসের নতুন দুর্নীতি? আইপ্যাকে অফিসে যাওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি অপরাধ? যে আইপ্যাক গত বছরের পর বছর ধরে, যেখানে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্নভাবে তাদের সংগঠনকে কিভাবে তারা পরিচালনা করবে, তার চাবিকাঠি এই আইপ্যাক সেখানে বসেই তারা তৈরি করছিল। আর ইডি তদন্ত করতে গিয়ে সেই আইপ্যাকের অফিসে হানা দিয়েছে। আজকে বিজেপির দপ্তরে যে কোনো সময় মমতার পুলিশ সেখানে হানা দিতে পারতেন। আজকে মুখ্যমন্ত্রী যে কোনো সময় তিনি পুলিশ মন্ত্রী, যে কোনো সময় বিজেপির সদর দপ্তর হোক, বিজেপির কনফিডেন্সিয়াল অফিস হোক, সেখানে তার পুলিশ দিয়ে অবশ্যই তিনি হানা দিতে পারতেন। তিনি তো তা দেননি, কিন্তু বারবার যখন নির্বাচন এসছে এ রাজ্যে, সে পঞ্চায়েত নির্বাচন হোক, পুরসভা নির্বাচন হোক, বিধানসভা অথবা লোকসভা, বারবার এ রাজ্যে সিবিআই ইডিকে পাঠানো হয়েছে। সিবিআই ইডিকে পাঠিয়ে শাসক দলের নেতা মন্ত্রীদের বিভিন্ন ইস্যুতে গারদে ভরে দেওয়ার চেষ্টা করেছে। 2021-এর জুলাইয়ের পরে যেভাবে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হলো, কেন তাহলে আগে গ্রেপ্তার করলো না? ইডির কাছে কি খবর ছিল না? সিবিআইয়ের কাছে খবর ছিল না এই শিক্ষা দুর্নীতির ব্যাপারে? কারণ তারা সবটা জানতেন। কিন্তু সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলার মানুষের কাছে ভগবান হয়ে উঠতেন, কিন্তু হয়ে উঠতে পারলেন না। তিনি কোনো যদি অরাজনৈতিক মঞ্চ করতেন, তাহলে অবশ্যই 2024 সালে তাকে যেভাবে মানুষ আপন করে নিয়েছিল, 2026 সালে এসে তিনি আপনই থাকতেন, পর হয়ে যেতেন না। কিন্তু তিনি তার স্বার্থ চরিতার্থ করার জন্যই তিনি নির্বাচনী ময়দানে নেমেছিলেন, এবং নির্বাচনী ময়দানে নেমে তার টার্গেট ছিল এই পূর্ব মেদিনীপুর, যেখানে বিজেপির গড় শুভেন্দু অধিকারীর গড় হিসাবেই পরিচিত,
যেখানে তিনি দাঁড়ালে জিততেন, 100% জিততেন, এটা কনফার্ম হয়ে যাওয়ার পরেই তিনি সেখানে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। কেন তিনি উত্তর কলকাতায় দাঁড়ালেন না? কেন তিনি দক্ষিণ কলকাতা, বারাসাত, দমদম কেন তিনি দাঁড়ালেন না? 43টা আসন ছিল, কিন্তু দাঁড়াননি। তিনি জানতেন যে অন্য জায়গায় হেরে যাওয়ার ভয় রয়েছে, তাই তিনি বেছে বেছে এমন একটা আসন চয়ন করেছিলেন যে আসনে তার পরাজয়ের কোনো জায়গাই ছিল না। তাই তিনি কতটা যে স্বার্থপর রাজ্যের মানুষই তার বিচার করবে। আর নতুন করে তিনি যে দুর্নীতির পর্দা ফাঁস করবেন, কেলেঙ্কারির পর্দা ফাঁস করবেন, এটা আদতে চমক ছাড়া আর কিছুই নয়। 26-এর বিধানসভা নির্বাচনে আবারও তিনি একটু দপ করে জ্বলে যেতে চাইছেন, এবং সেই জ্বলে যাওয়াটা মানুষ যে আর ভালোভাবে নেবেন না, তার কিন্তু স্পষ্ট ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া গিয়েছে।